দেখো, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের সমযোজ্যতা ও সমযোজী বন্ধন, অর্থাৎ কোভ্যালেন্সি অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। দেখো, আমরা কেমিক্যাল যে বন্ডিং চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো সেই কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটার মধ্যে আমাদের কেন সব আলোচনা করেছিলাম, তো তার মধ্যে মূলত 3 প্রকার বন্ধন আমরা বলেছিলাম। এক হচ্ছে কি তড়িৎযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। আমরা তড়িৎযোজী বন্ধন নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব সমযোজ্যতা এবং সমযোজী বন্ধন নিয়ে। তো দেখো, আমাদের এই যে টপিকসগুলো আছে, এই যে সমযোজ্যতা এবং সমযোজী বন্ধন, এগুলো আমরা আস্তে আস্তে শুরু করা যাক। দেখো, আমাদের এই যে সমযোজী বন্ধন, প্রথমত আমাদের জানতে হবে সমযোজী বন্ধন আমাদের কেন হয় বা কিসের প্রয়োজনে সমযোজী বন্ধন হচ্ছে, এবং একটা অণু তার ক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন না হয়ে সমযোজী বন্ধন হচ্ছে কেন। তবে যে জিনিসগুলো আমাদের ক্ষেত্রে একটা বিড়ম্বনার সৃষ্টি করে সেটা হচ্ছে কি, দেখবো হয়তো পরবর্তী ক্ষেত্রে আমি তোমাকে এখন ধরো বলে গেলাম সমযোজ্যতা কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, তড়িৎযোজ্যতা কাকে বলে, তড়িৎযোজী বন্ধন কাকে বলে, অসমযোজ্যতা কাকে বলে, অসমযোজী বন্ধন কাকে বলে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তখন তো এরকম কোনো অণুর গায়ে এরকম লেখা থাকবে না যে এ সমযোজী বন্ধন, এর ক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন। ফলে পরবর্তী ক্ষেত্রে অণুকে দেখে তখন কিন্তু তোমাদেরকে ডিটারমাইন করতে হবে যে কোনটার ক্ষেত্রে সমযোজী বন্ধন হয়েছে এবং কোনটার ক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন হয়েছে এবং কোনটার ক্ষেত্রে অসমযোজী বন্ধন হয়েছে। ফলে এগুলোর কারণগুলো যদি আমাদের ঠিকঠাক জানা থাকে তাহলে কিন্তু আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তো দেখা যাক, তাহলে আমাদের এই যে তড়িৎযোজী পড়েছি আমরা, এবার সমযোজী বন্ধন শুরু করছি। তাহলে এই দুটোর থেকে বেসিক ডিফারেন্সটা আমরা এখনই জানতে পারবো যখন আমরা সমযোজী বন্ধন নিয়ে, দেখো ওইটার সঙ্গে জাস্ট পার্থক্যটা আমি দেখিয়ে দেবো। দেখো কীরকম আমাদের তড়িৎযোজী বন্ধন ক্ষেত্রে কী হয়েছিল না, একজন কী হয়েছিল ডোনার, একজন হচ্ছে অ্যাকসেপ্টার। অর্থাৎ একজনের ক্ষেত্রে কী হয়েছে, বহিস্থ কক্ষের ইলেকট্রন জোরটাকে কোথায়, তার অপর আরেকটা তড়িৎ ঋণাত্মক মৌল তার বহিস্থ কক্ষে ট্রান্সফার করা হয়েছিল এবং তার ফলে একটা প্লাস একটা মাইনাস, এবং তারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে পরস্পর যুক্ত ছিল। এবার দেখো, তাহলে দুটোর ক্ষেত্রে আমাদের কী হয়েছিল, একটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ আর একটা ইলেকট্রো নেগেটিভ। অর্থাৎ একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল ছিল আর একটা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল ছিল। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স ছিল। কিন্তু যদি আমাদের দুটো এলিমেন্টেরই তড়িৎ ঋণাত্মকতার মানটা প্রায় সমান হয়, তখন অর্থাৎ তড়িৎযোজীর ক্ষেত্রে কী হয়েছিল, একজনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, একজনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। কিন্তু দুজনেই যদি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয় বা দুজনেই তড়িৎ ঋণাত্মকতার মানটা প্রায় যদি সমান হয়, তখন কিন্তু কোনো পরমাণুই কাউকে দিতে চাইবে না আর কেউ পুরোপুরি নিতেও চাইবে না। ফলে সেক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে নিকটতম নিষ্ক্রিয় যে গ্যাস মৌলগুলো আছে, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাদের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটো একই প্রকার পরমাণু বা ভিন্ন, দুটো একই প্রকার বলতে যেমন ধরো হাইড্রোজেন গ্যাস, একই প্রকার পরমাণু, একই প্রকার পরমাণু বা ভিন্ন প্রকার পরমাণু, যেমন তুমি ধরো আমাদের কার ক্ষেত্রে কীরকম না, HCl এর ক্ষেত্রে একই প্রকার বা ভিন্ন প্রকার, এদের ক্ষেত্রে কী হচ্ছে, তারা পরস্পরকে ইলেকট্রন একেবারে কেউ কাউকে দান করছে না, কিন্তু এই বহিস্থ কক্ষের ইলেকট্রন জোড় দুজনেই ডোনেট করে, দুজনেই সেটাকে সমভাবে ব্যবহার করে, দুজনেই সমভাবে ব্যবহার করে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় এবং গঠিত হওয়ার ফলে যে তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের মতো স্থায়িত্ব লাভ করে এবং ইলেকট্রন বিন্যাস লাভ করে, এই যে বন্ধনটা গঠিত হয় সেটাকে কি বলবো না, সমযোজী বন্ধন। তো যাই হোক, দেখা যাক তাহলে আমাদের স্টেপ ওয়াইজ আমরা পরপর দেখে আসি, তাহলে সমযোজ্যতা কাকে বলবো, আর সমযোজী বন্ধন কাকে বলবো এবং সমযোজী অণু কাকে বলবো। দেখো, প্রত্যেকটা পয়েন্টকে ধরে নিয়ে আলোচনা শুরু করা যাক। তাহলে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্টে আমাদের কি আছে, সমযোজ্যতা বা একে বলা হয় কোভ্যালেন্সি। দেখো জিনিসটা কেমন, ডেফিনেশনটা বলি, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু ভূমিস্তর অবস্থায় বা উদ্দীপ্ত অবস্থায় তাদের সর্ববহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলির মিলনে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে
সমভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদের মধ্যে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ক্ষমতা অর্জন করে তাকে কি বলবো? সমযোজ্যতা। দেখো এইটা একটা অণু দিয়ে বোঝাচ্ছি। দেখো কি না, হাইড্রোজেন গ্যাস। দেখো অর্থাৎ আমাদের এখানে কী হয়েছে, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এর ইলেকট্রন কটা? একটা, এরও ইলেকট্রন একটা। তাহলে দেখো কেউই কিন্তু এদের দুটো পরমাণুর প্রত্যেকটি পরমাণুই কেউ কিন্তু দেখো সাফিসিয়েন্ট নয় কার মতো হতে না, হতে আমাদের হিলিয়ামের মতো, অর্থাৎ এদের তো নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। দেখো হিলিয়ামের মতো হতে কিন্তু কেউই সামর্থ্য হয়নি, এও হয়নি আবার এও কিন্তু হয়নি। কারণ হিলিয়ামের কত ইলেকট্রন সংখ্যা? দুটো, আর আমাদের হাইড্রোজেনের কটা? একটা। ফলে হাইড্রোজেনের এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন দেখো আছে একটা, ফলে এ যদি আর একটা ইলেকট্রনকে যদি নিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে হিলিয়ামের মতো কনফিগারেশন লাভ করবে। কিন্তু দুটোই যদি হাইড্রোজেন পরমাণু হয় তাহলে তো এদের এও একটা হাইড্রোজেন পরমাণু, এও একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এদের তো তড়িৎ ঋণাত্মকতা সমান। তাহলে কে দেবে আর কে নেবে? তাহলে এদের তো গেনিং টেন্ডেন্সি এবং লুজিং টেন্ডেন্সি তুমি যাই বলো সব কী হবে এদের ক্ষেত্রে? সমান। ফলে এক্ষেত্রে কিন্তু কেউই পুরোপুরি দেবে না, আবার কেউই পুরোপুরি নেবে না। তাহলে এরা নিজেদের মধ্যে কী ইচ্ছা প্রকাশ করলো বা কী টেন্ডেন্সি দেখা গেল? এদের টেন্ডেন্সি হচ্ছে যে এই ইলেকট্রন জোট এও একটা দিবে বহিস্থ কক্ষ থেকে, এও দিবে, দিয়ে কী হবে না একটা ইলেকট্রন জোড় তৈরি করবে, অর্থাৎ H.H। এই ইলেকট্রন জোড়টার কী হবে? এই ইলেকট্রন জোড়টার প্রতি অধিকার যেমন এই হাইড্রোজেনটার আছে, অনুরূপভাবে এই ইলেকট্রন জোড়টার প্রতি দেখো অধিকার কার আছে? এই হাইড্রোজেনটারও। ফলে এও দেখো হিলিয়ামের মতো কনফিগারেশন লাভ করেছে, এও হিলিয়ামের মতো কনফিগারেশন লাভ করেছে। তাহলে এই যে দেখো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় এই যে এদের একটা টেন্ডেন্সি বা প্রবণতা যে কি করব না একটা ইলেকট্রন জোড় গঠন করব এবং সেই ইলেকট্রন জোড়টাকে দুটো পরমাণু আমরা সমভাবে ব্যবহার করব। এই যে টেন্ডেন্সি বা ক্ষমতা, এটাই কি বলবো না সমযোজ্যতা। দেখো এক্ষেত্রে একটা কথা আগে বলি, অযুগ্ম ইলেকট্রন বলতে এক্ষেত্রে কোনো যুগ্ম ইলেকট্রন তো এইভাবে বন্ধন গঠন করতে পারে না। কেন পারে না? দেখো সমযোজী বন্ধনের ক্ষেত্রে, কারণ ধরো আমি এ দুটোই যুগ্ম ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন, তাহলে এ যদি দুটো ইলেকট্রন দেয়, এ যদি একটা ইলেকট্রন দেয়, তাহলে সেক্ষেত্রে বন্ধনের ক্ষেত্রে কটা হয়ে গেল ইলেকট্রন না তিনটি ইলেকট্রন। কিন্তু আমাদের সাধারণত একটা বন্ধন গঠনের জন্য কটা ইলেকট্রন লাগে? দুটো ইলেকট্রন লাগে। ফলে সেক্ষেত্রে কিন্তু কোনো যুগ্ম ইলেকট্রন জোড় কিন্তু এক্ষেত্রে আসে না। এক্ষেত্রে কি আসে? এক্ষেত্রে আমাদের অযুগ্ম ইলেকট্রনগুলো, অর্থাৎ যারা সিঙ্গেল অবস্থায় আছে। তো দেখো এই অযুগ্ম ইলেকট্রনগুলো ইউজড হয় এবং ইউজড হয়ে গিয়ে সমযোজ্য, এই যে টেন্ডেন্সিটাকে বলবো সমযোজ্যতা। এবার এরা যে নিজেদের মধ্যে যে বন্ধন গঠন করলো, কোন বন্ধনটা? এই বন্ধনটা, সেটাকে কি বলবো? সমযোজী বন্ধন। এবং এই সমযোজী বন্ধন গঠনের ফলে যে এই যে H2 অণু গঠিত হলো, এই অণুটাকে কি বলবো? সমযোজী অণু। তাহলে দেখো তিনটে পয়েন্টকে আরেকবার রিপিট করি। তাহলে এদের যে টেন্ডেন্সি, যে অর্থাৎ দুটো যে এলিমেন্ট আছে তাদের যদি তড়িৎ ঋণাত্মকতার মানটা প্রায় সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কারোরই টেন্ডেন্সি থাকবে না ইলেকট্রন দেওয়ার বা নেওয়ার। তাহলে সেক্ষেত্রে কী হয় না প্রত্যেকটি পরমাণুই এক বা একাধিক ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন দানের মাধ্যমে কি হয়, তারা বন্ধন গঠনের চেষ্টা করে এবং সেই বন্ধন জোড়ের যে ইলেকট্রন জোড়টা, সেই ইলেকট্রন জোড়টা দুজনই সমভাবে ব্যবহারের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা, তাকে বলবো সমযোজ্যতা। এই যে বন্ধনটা গঠিত হলো সেটা আমাদের কী হলো? সমযোজী বন্ধন। এবং যে সমস্ত অণু এই ধরনের সমযোজী বন্ধন গঠন করে তাদেরকে কি বলবো? সমযোজী অণু। দেখো এক্ষেত্রে আরেকটা কথা বলি, এক্ষেত্রে এই যে ধরো আমাদের হাইড্রোজেনের যেমন একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রনকে ইউজ করলো, ঠিক আছে, কিন্তু তার মানে যে এই নয় যে সমযোজী বন্ধন আমাদের একটা বন্ধন হওয়ার পরই জিনিসটা শেষ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কি প্রয়োজন হয়, ধরো দ্বিবন্ধনের প্রয়োজন হলো, অর্থাৎ আমাদের দুটো যে অণু আছে তারা নিজেদের মধ্যে দ্বিবন্ধন করলো, ত্রিবন্ধন করলো। দেখো কারণগুলো দেখাচ্ছি, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। অর্থাৎ এক বন্ধনের ক্ষেত্রে তাহলে আমাদের দেখি বলে দিই সেটা হচ্ছে যে আমাদের যে সমযোজ্যতা, তাহলে আমাদের প্রকার মূলত তিন প্রকার, এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, তিন প্রকারের হতে পারে। এক্ষেত্রে কিছুই না, এক বন্ধন মানে এক জোড়া ইলেকট্রনের কি হচ্ছে? শেয়ার পেয়ার হচ্ছে, অর্থাৎ এক জোড়া ইলেকট্রনকে কি করছে? দুটো পরমাণু নিজেদের মধ্যে সমভাবে ব্যবহার করেছে। দ্বিবন্ধন মানে দু জোড়া ইলেকট্রনকে দুজনে সমভাবে ব্যবহার করেছে। ত্রিবন্ধন মানে তিন জোড়া ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করেছে। তাহলে এদের উদাহরণ কি আছে? এদের উদাহরণ ধরো এক বন্ধনের ক্ষেত্রে যেমন ধরো হাইড্রোজেন,
দুটো হাইড্রোজেন পরমাণু হয়েছে। দ্বিবন্ধন দুটো দেখবে অক্সিজেন আছে, অণু আছে, আমাদের পরমাণু আছে, তারা নিজেদের মধ্যে করেছে। আবার নাইট্রোজেনগুলোর দেখো কী হচ্ছে, ত্রিবন্ধন হচ্ছে এইভাবে, অর্থাৎ দুটো না পরমাণু দুটোই, কিন্তু এদের যে বহিস্থ কক্ষের যে অযুগ্ম ইলেকট্রন এ কটা দিয়েছে, তিনটে, এও কটা দিয়েছে, তিনটে, তাহলে তিনটে তিনটে ছটা, অর্থাৎ তিনটে ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করেছে। এবং এর ফলে কী হয়েছে দেখো, এরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কার মতো, এটা তো নিয়নের মতো হয়ে গেছে। এটাও কী হয়ে গেছে, নিয়নের মতো। এটা কী হয়ে গেছে, হিলিয়ামের মতো। দেখো এই জিনিসগুলো আরও ডিটেলসে দেখাচ্ছি, তবে দেখানোর আগে এগুলো একটু বলে দিয়েছি দেখো কী করে 10 করে হচ্ছে। দেখো হিলিয়ামে তো 2, দেখো এর ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখো দুটো ইলেকট্রন আছে, অর্থাৎ এও হিলিয়াম হয়ে গেছে, এও হিলিয়াম হয়ে গেছে। অক্সিজেনের আমাদের কত ছিল দেখো, অক্সিজেনের আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক 8, ইলেকট্রন সংখ্যা 8, অর্থাৎ 2,6 ছিল, 2,6, এও ছিল 2,6। বেশ, তাহলে এই যে 6টা আছে এর এখনও কটা দরকার, এখনও দেখো দরকার আছে আমাদের কটা, দুটো করে, অর্থাৎ দেখো মোট 8টা হয়ে আছে আর দুটো দরকার। তাহলে সেক্ষেত্রে বা বহিস্থ কক্ষে আমাদের 8টা দরকার, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এও দুটো দিয়েছে, এও দুটো দিয়েছে, ফলে এক্ষেত্রে দেখো মোট আমাদের কটা হয়ে গেছে দেখো, এও হয়ে গেছে মোট দেখো 10, এও কিন্তু হয়ে গেছে দেখো মোট কত হয়ে গেছে আমাদের 10। নাইট্রোজেনে কত ছিল পারমাণবিক ক্রমাঙ্ক দেখো 7, এরও 7, তাহলে এখানে কত ছিল না 2,5, দেখো আবার এও কত 2,5। তাহলে এক্ষেত্রে দেখো এই যে ইলেকট্রন জোড়টা আছে এরা যদি সমভাবে ব্যবহার করতে পারে কত করে দরকার, এরও দেখো কটা দরকার, 3টে দরকার, এরও দেখো 3টে দরকার। ফলে এ যে 3টে দিয়েছে, এই 3টে দিয়েছে, আবার 3টে এ নিয়েছে, তাহলে এর মোট কটা হয়ে গেল 10টা। দেখো জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো এই যে ইলেকট্রন 3টে আছে এক্ষেত্রে কিন্তু 6টাই এর হয়ে যাচ্ছে বলতে কেমন, দেখো 6টা ইলেকট্রনের দেখো শেয়ার পেয়ার হচ্ছে। দেখো এর মধ্যে যে এই যে 3টে আছে, এই 3টে তো এর মধ্যে 3টে নিজস্ব, এর মধ্যে 3টে নিজস্ব ছিল, যেটা ব্যবহার হচ্ছে দুজনের মধ্যে 3টে ছিল, আর 3টে কার নিল, এই নাইট্রোজেনে নিল। ফলে এর ছিল মোট 7টা, এই নাইট্রোজেনের থেকে পেলো কটা, 3টে, 10টা হয়ে গেল। অনুরূপভাবে এই নাইট্রোজেনেরও দেখো ছিল 7টা, এই 3টে ইলেকট্রনের জন্য কটা হয়ে গেল 10টা। ফলে দুজনেই কিন্তু দেখো কার মতো হয়ে গেল, নিয়নের মতো দেখো কনফিগারেশন লাভ করলো। দেখো এখন প্রশ্ন জাগবে মনে যে আমরা তো ছোটোবেলার থেকে শিখে এসেছি যে আমাদের দুটো যে ইলেকট্রন যে পাশাপাশি থাকলে তাদের মধ্যে কি হওয়া উচিত, তাদের মধ্যে বিকর্ষণ হওয়া উচিত, কারণ সমাধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে বন্ধন গঠন হচ্ছে এবং সেই বন্ধনের স্থায়িত্ব কী করে আসছে। দেখো আমাদের হাইড্রোজেন দিয়েই বলি, দেখো এই দুটো হাইড্রোজেন, তাহলে এই দুটো পরমাণু ইলেকট্রন, দুটো পরমাণু দুটো ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রন দুটো যদি পাশাপাশি থাকে তাহলে এদের মধ্যে কী হবে, বিকর্ষণ হবে। কিন্তু সেই বিকর্ষণ বলটা যদি আমাদের যদি কী হয়, বিকর্ষণের বল মাত্রা যদি ছাড়িয়ে যেত তখন সে কী হবে, বন্ধনটা তো ভেঙে যাওয়ার কথা এবং সে অণুটা তো আনস্টেবল হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখো এক্ষেত্রে কী হয়, বন্ধনটা কীভাবে গঠিত হয়, এক্ষেত্রে বন্ধন গঠনের কিন্তু অন্যতম কারণ হচ্ছে আকর্ষণ। বিকর্ষণ দিয়ে কিন্তু কোনো বন্ধন গঠিত হতে পারে না, আকর্ষণ দিয়েই হয়। দেখো কি হয়, ধরো এই হাইড্রোজেন পরমাণুটার ইলেকট্রন ধরো স্পিন কোন দিকে, এই দিকে, এই হাইড্রোজেনের স্পিনটা কোন দিকে হবে, এই দিকে, অর্থাৎ এই হাইড্রোজেন কোডটার যদি ইলেকট্রনটা সার্কুলেশনটা হয় এই দিকে, এই দিকে, এই হাইড্রোজেনটার ইলেকট্রন স্পিনটা কোন দিকে হবে না এই দিকে, কোন দিকে হবে না এই দিকে হবে, এই দিকে। ফলে এর জায়গাতে একটা যদি একটা চার্জ পার্টিকেল যদি ঘোরে তাহলে তার মধ্যে কী হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে যে চৌম্বক ক্ষেত্রটা এর ক্ষেত্রে তৈরি হবে যে অভিমুখে, এইটা কী হবে তার বিপরীত অভিমুখে। ধরো আমি কথাকে বললাম যেমন আমাদের নর্থ পোল সাউথ পোলের মধ্যে অ্যাট্রাকশান, অনুরূপভাবে কী হবে, দুটো যদি ডিফারেন্ট টাইপের যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ডিফারেন্ট টাইপ বলতে ডিফারেন্ট আমাদের যে অভিমুখের দুটো যে অভিমুখ যদি ভিন্ন হয় তাহলে যে দুটো চৌম্বক ক্ষেত্র হচ্ছে তাদেরকে পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। তাহলে এই কারণেই দেখো কিন্তু এই কারণেই কিন্তু পরস্পর এই ইলেকট্রন জোড়গুলো পরস্পর নিজেদের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, না হলে কিন্তু স্টেবিল হওয়ার কথা নয়। এরপরে দেখো দেখায় আমাদের একটা সমযোজী যৌগ কী করে গঠিত হচ্ছে, কয়েকটা উদাহরণ দেখায়। এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের উদাহরণ তো দেখালাম, কীভাবে হচ্ছে দেখো। প্রথমে আসি আমাদের দেখো হাইড্রোজেন দিয়েই দেখায়, H2 অণুজ গঠিত হচ্ছে। H2 অণুর ক্ষেত্রে কী হচ্ছে দেখো, কনফিগারেশন আমাদের হাইড্রোজেনের দেখো একটা হাইড্রোজেন
পরমাণু সংখ্যা কটা, একটা, প্রোটন সংখ্যা একটা, ইলেকট্রন সংখ্যা একটা। সেই ইলেকট্রনটা কি 1s1, অর্থাৎ কী হচ্ছে দেখো এই একটা ইলেকট্রন। আবার দেখো আরেকটা হাইড্রোজেনকে নিলাম, সেখানেও প্রোটন সংখ্যা কটা, একটা, ইলেকট্রন সংখ্যা কটা, একটা, এটাও কি আছে 1s1, এও কোথাও আছে দেখো। এই যে দুটো যে ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কি হচ্ছে দেখো এর একটা এর একটা, যখন বন্ধন গঠন করে তখন ধরো এরা কী হবে, একটা স্পিন রিভার্সিবল হয়ে যাবে। অর্থাৎ দেখো কী হবে, এইটা এই দিকে থাকলো, এইটা এই দিকে থাকলো, দিয়ে কী হবে না এদের মধ্যে দেখো একটা বন্ধন গঠিত হলো। অর্থাৎ বহিস্থ কক্ষের অযুগ্ম ইলেকট্রন দেখো এক্ষেত্রে নিজেদের মধ্যে যুক্ত হয়ে কী হলো, বন্ধন গঠন করলো। ধরো আবার একটা উদাহরণ দেখায়, জল ধরো H2O অণুর গঠন কেমন দেখবে, এরকম টাইপের গঠন। দেখো অক্সিজেনের তাহলে দেখি কি করে বন্ধন গঠন হচ্ছে, সমযোজী বন্ধন। তাহলে অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8, ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p4, অর্থাৎ আউটার অরবিটাল কোনটা, এই 2sটা আর 2pটা, অর্থাৎ বহিস্থ কক্ষ কোনটা, এইটা। তাহলে p এ আমাদের কটা আছে দেখো, 4টে। দেখো 2s এ আমাদের 2টো, p-তে 4টে, তাহলে px py pz আর এটা 2s। বেশ, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের অক্সিজেনের কিন্তু অযৌগ ইলেকট্রন কটা আছে, 2টো। অক্সিজেনের কিন্তু অযৌগ ইলেকট্রন কিন্তু 4টে নয়, এই জিনিসগুলো একটু বোঝার। এবং এই জন্য এগুলো যখন করবে তখন ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তখন যে বন্ধন গঠনে দেখাবে তখন অবশ্যই কিন্তু ইলেকট্রনের কনফিগারেশন দিতে হবে। এর দেখো অযৌগ ইলেকট্রন 2টো আছে। এখন এর প্রয়োজন কটা ইলেকট্রনের, দেখো প্রয়োজন কিন্তু ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমাদের কটা এখনো, 2টো, তবে না 10 হবে। হাইড্রোজেনগুলোর প্রয়োজন কত করে, একটা করে দেখো। তাহলে হাইড্রোজেন কি করলো, ওর বহিস্থ কক্ষে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে বলি, তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে বহিস্থ কক্ষে আমাদের কটা আছে, একটা। আবার এই হাইড্রোজেনের দেখো বহিস্থ কক্ষে আমাদের কটা আছে, একটা। দেখো এই দুটো হাইড্রোজেনের কথা ভাবো, এই হাইড্রোজেনটা আর এই অক্সিজেনটা। তাহলে প্রথমে ধরো এই হাইড্রোজেনের কথা ভাবছি, তাহলে এর ক্ষেত্রে কি আছে 1s1 একটা ইলেকট্রন আছে। অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p4, অর্থাৎ 2s এ দেখো 2টো আছে, p-তে 4টে আছে। কোন 4টে, এইটা প্রথম দুটো যুগ্ম অবস্থায়, তারপরে দুটো অযুগ্ম অবস্থা আছে। এরপরে এই হাইড্রোজেনটা ভাবা যায়, তাহলে এরও কি আছে 1s1 একটা আছে। দেখো তাহলে কি হবে, দেখো এই যে ইলেকট্রনটার সাথে এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা অক্সিজেনেরটা, আবার এর সাথে এইটা কি হবে, দেখো সমযোজী বন্ধন করলো। সমযোজী বন্ধন করলে কী হবে, যদিও এইটার স্পিনটা বা এইটার স্পিনটা বা এই দুটোর স্পিন কিন্তু তখন এক থাকবে না, এখানে দেখার ছবিতে হয়তো এক হয়ে গেছে, কিন্তু তখন এক হবে না, স্পিনগুলো উল্টে যাবে। যাই হোক, তখন কী হবে, এদের মধ্যে দেখো ইলেকট্রন একটা জোড় গঠিত হলো। কোন জোড়টা, ধরো আমি যদি এইটার কথা ভাবি, এই যে জোড়টা, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, মানে কোনটা, দেখো এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটা, এর মধ্যে একটা সমযোজী বন্ধন হয়েছে। তাহলে এখানে হাইড্রোজেন কিন্তু দেখো হিলিয়াম হয়ে গেল, কিন্তু অক্সিজেনের কত হয়েছে 8-9। এই হাইড্রোজেনটার সঙ্গে দেখো বন্ধন গঠন করলো সমযোজী, তাহলে কী হলো, কোন বন্ধনটা না, ধরো এই বন্ধনটা। তাহলে বন্ধন গঠন করলে আমাদের কী হবে, এই দেখো 9 ছিল, এইটার সঙ্গে গঠনকালে কী হলো 10 হয়ে গেল, তাহলে এও হয়ে গেল হিলিয়াম, এও হয়ে গেল দেখো নিয়ন। তাহলে এইভাবে দেখো আমাদের সমযোজী বন্ধনটা গঠিত হয়েছে। আবার ধরো আমাদের যেমন ধরো নাইট্রোজেনের ত্রিবন্ধনের ক্ষেত্রে ভাবি, ত্রিবন্ধন কীভাবে হচ্ছে দেখো, N2 অণুর ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের কত, প্রত্যেকটা নাইট্রোজেনের কত করে না 7, তাহলে 1s2 2s2 2p3, তাহলে এর ক্ষেত্রে দেখো কেমন আছে, এইটা দেখো 2s এ 2টো আছে, p-তে কটা আছে আমাদের 3টে। অনুরূপভাবে ধরো আরেকটা নাইট্রোজেনকে আমি আঁকি, এরও 7, তাহলে এরও নিচে হবে আরেকটা নাইট্রোজেনকে আঁকলাম, ধরো এই দুটো এই আছে, এইটাকে ধরো এইভাবেই আঁকলাম, এইভাবেই একই স্কেলে। তাহলে দেখো এই নাইট্রোজেনের 7 আছে, এখনও কটা দরকার, 3টে দরকার, তবে আমাদের কি হবে, তবে কিন্তু আমাদের হবে দেখো 10, অর্থাৎ নিয়নের মতো কনফিগারেশন। তখন দেখো কিন্তু এই দুটো নাইট্রোজেন পরমাণুর তো এছাড়া অন্য কোনো অপশান নাই, বা অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তখন কি করলো ওরা, দেখো এই দুটো
ইলেকট্রন জোড় গঠন করলো, আবার এটাও গঠন করলো, এটাও গঠন করলো। ফলে দেখো তিনটে বন্ধন এখানে সম্ভব আমার। দেখো প্রথম বন্ধন, দেখো এই নাইট্রোজেন এই নাইট্রোজেন এর মধ্যে একটা সমযোজী বন্ধন হলো। ধরো তুমি ধরো এই বন্ধনটা, কোনটা না এইটা। দ্বিতীয় কোনটা হবে? এইটা। তৃতীয় কোনটা হবে না এইটা। দেখো ত্রিবন্ধন এইভাবে আমাদের গঠিত হচ্ছে। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে গিয়ে দেখবে আমাদের কি, অক্সিজেনের ক্ষেত্রে আমাদের এইভাবেই দ্বিবন্ধন গঠিত হয়। তো দেখো এই হচ্ছে কিন্তু আমাদের সমযোজী বন্ধনের যে বিভিন্ন প্রকারভেদ এবং তার কয়েকটা উদাহরণ দেখালাম। এবার এরপর দেখো আমাদের নেক্সট পয়েন্ট আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ফর্ম্যাল চার্জ বা কার্যকারী আধান। এটা সমযোজী বন্ধনের একটা অন্যতম একটা টপিকস, এবং এই টপিকস থেকে অনেক সময় এমসিকিউ টাইপের প্রচুর কোশ্চেন পড়ে। দেখো ফর্ম্যাল চার্জ বা কার্যকারী আধান কাকে বলে একটু আগে বলি, তারপরে এটার ডিটেলসে আমরা ক্যালকুলেশনে যাব। ফর্ম্যাল চার্জ, দেখো ফর্ম্যাল চার্জ কী জিনিস, দেখো দেখো কার্যকরী আধান বা ফর্ম্যাল চার্জ। তো দেখো ফর্ম্যাল চার্জ হচ্ছে কোনো লুইস গঠনাকৃতিতে কোনো পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজেদের মধ্যে সমভাবে ব্যবহার ফলে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে সম্পূর্ণরূপে নিজেদের অধিকারে রাখার ফলে ওই পরমাণুটির উপর আপাত যে আধানের সৃষ্টি হয় তাকে ফর্ম্যাল চার্জ বলে। তার জিনিসটা সেভাবে বোঝা গেল না। আগে প্রথমে দু একটা পয়েন্টে আমাদের একটু ডাউট তৈরি হলো যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তাহলে কাকে বলবো, আর আপাত আধান জিনিসটাই কীরকম। দেখো আগের টপিকস থেকে আমরা বলে দিতে পারবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কী জিনিস। দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোনটা, দেখো আমাদের যে নাইট্রোজেনের ক্ষেত্রেই ভাবো বা অক্সিজেনের ক্ষেত্রেই ভাবো। দেখো আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো প্রতিটা নাইট্রোজেন পরমাণু, দেখো এর ক্ষেত্রে কী হয়েছে, এই দেখো পি এর 3টে ইউজ হয়েছে, কিন্তু বহিস্থ কক্ষ বলতে এর কোনটা, 2s-টা এবং 2p-টা। এক্ষেত্রে যে শুধু যে পি বহিস্থ কক্ষ তা তো নয়, এদের আমাদের যে বহিস্থ কক্ষ বলতে এই যে 2 নম্বর কক্ষটা, তার মধ্যে কি কি আছে, এস আছে আর পি আছে। তাহলে 2s-টাও বহিস্থ কক্ষ এবং 2p-টাও আমাদের বহিস্থ কক্ষ। কিন্তু দেখো 2s-এর ইলেকট্রন জোড়টা দেখো কোনো ব্যবহার কিন্তু হয়নি ক্ষেত্রে, আবার এরও দেখো 2s-এর ইলেকট্রন জোড়টা কোনো ব্যবহার হয়নি। এই যে ইলেকট্রন জোড়গুলোকে কি বলবো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। এইগুলোকে কি বলবো, লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। আবার তুমি ধরো অক্সিজেনের ক্ষেত্রে অনুরূপভাবে দেখো এই যে 2s-এর দুটো যে ইলেকট্রন ছিল আমাদের, এই দেখো এই যে 2s এবং 2p4 এরা দুটোই তো বহিস্থ কক্ষে আছে, কিন্তু পিটা ইউজ হলো, কিন্তু দেখো 2s-টা কোনো ইউজ হয়নি। তাহলে এর লোন পেয়ার কোনটা, এইটা দেখো। আবার দেখো তুমি যদি বলো অক্সিজেনের ক্ষেত্রে যে লোন পেয়ারের তাহলে সংখ্যা স্যার কটা হবে, লোন পেয়ারের দেখো সংখ্যা হবে আমার, দেখো এই 2s-টাও দেখো কোনো ইউজ হয়নি। আবার দেখো 2px এরও তো ইলেকট্রন জোড়টা আছে, এও দেখো কোনো কিন্তু ইউজ হয়নি। তাহলে এও কী হবে, লোন পেয়ার। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে লোন পেয়ারের সংখ্যা আমাদের কটা, 2টো, অর্থাৎ ইলেকট্রন জোড়ের সংখ্যা কিন্তু 2টো। আর সেইটা আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন জোড়ের সংখ্যা কত, প্রত্যেকটা নাইট্রোজেনের একটা করে। এই হচ্ছে দেখো আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এরপর আসছি আমাদের ফর্ম্যাল চার্জের ক্ষেত্রে। তো দেখো কার্যকরী আধান তাহলে কি বলবো, তাহলে এই যে দেখো আমাদের দুটো এই যে আছে, ধরো আমাদের একটা উদাহরণ দিয়ে বলি, ধরো ওজন অণুর গঠন কীরকম না এরকম। ওজন মানে O3। তাহলে দেখো এর ক্ষেত্রে এই জিনিসটা পরে ডিসকাস করছি। দেখো এখানে পয়েন্টটা কি, ফর্ম্যাল চার্জ কী জিনিস, যে এই যে ধরো প্রত্যেকটা যে অক্সিজেন এদের কিন্তু ফর্ম্যাল চার্জের মান কিন্তু এক হবে না, হতেও পারে নাও পারে। কিন্তু দেখো এই যে অক্সিজেন পরমাণুগুলো আছে তারা দেখো কী হয়েছে, নিজেদের মধ্যে দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এর মধ্যে, এগুলোকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আবার দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাদের মধ্যে দুটো অক্সিজেনের মধ্যে বন্ধন ইলেকট্রন জোড় আছে। এই বন্ধন ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলোকে রাখার ফলে তাদের মধ্যে যে একটা আপাত আধানের সৃষ্টি হয়। ইলেকট্রন তো একটা চার্জ পার্টিকেল, তাহলে সে যদি কোনো পরমাণুর মধ্যে থাকে তাহলে তার মধ্যে একটা আপাত আধানের সৃষ্টি হবে, যে আধানটি কিন্তু পার্মানেন্ট নয়। ফলে আমি কিন্তু ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস লিখতে পারবো না, কিন্তু একটা আপাত আধানের সৃষ্টি বলতে যেহেতু এরা চার্জ পার্টিকেল, তাহলে এদের মধ্যে কি একটা পার্সিয়াল একটা কি উৎপন্ন হতে পারে, পার্সিয়ালি একটা চার্জের একটা ক্লাউড তৈরি হতে পারে। ক্লাউড বলতে
ক্লাউড বলতে এখানে কিন্তু যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তা নয়, এর মধ্যে যে ইলেকট্রন যে আছে সেই ইলেকট্রনের জন্য তার যে চার্জটা, যেমন ধরো একটা আমাদের যদি বলি আমাদের হাইড্রোজেন পরমাণু, তাহলে এর মধ্যে চার্জ কত, ধরো আমাদের এর ক্ষেত্রে আমি বলতে পারি যে এর যেহেতু ইলেকট্রন সংখ্যা একটা, তাহলে এর যদি নেগেটিভ চার্জ ধরি তাহলে -1, আবার যদি পজিটিভ চার্জ ধরি তাহলে +1। তাহলে অনুরূপভাবে এই যে ইলেকট্রনগুলো থাকছে, এই ইলেকট্রনগুলো থাকার ফলে এর মধ্যে যে আমাদের চার্জের সৃষ্টি হচ্ছে, আপাত আধানের সৃষ্টি হচ্ছে, সেটাকে কি বলবো, তার ফর্মাল চার্জ। এবার দেখো ফর্মাল চার্জ কী করে গণনা করা হয়। দেখো ফর্মাল চার্জের ফর্মুলেশন হচ্ছে যে পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ তার বহিস্থ কক্ষে আমাদের মোট কটা ইলেকট্রন আছে, মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নয়, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কিন্তু দুটো ইলেকট্রনকে বোঝায়। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কটা ইলেকট্রন আছে, এবং মাইনাস হাফ ইন্টু বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কটা বন্ধন করে আছে। যেমন ধরো এখানে বন্ধন, তাহলে এখানে বন্ধন জোড়া যটা থাকবে তটাই হবে তার ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখা যাক আমাদের একটা ক্যালকুলেশন করে এইটা ধরো আমাদের নাম, এটা 1, এটা 2, এটা ধরো 3, আমি ভাবলাম। তাহলে এইগুলোর দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ফর্মাল চার্জের মান তাহলে কত দেখা যায়। দেখো তাহলে 1-এর ক্ষেত্রে যদি ভাবি, তাহলে 1-এর ক্ষেত্রে আমাদের যোজক ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটা অক্সিজেনের একই হবে। তাহলে কত, 1s2, 2s2, 2p6, অর্থাৎ দেখো আমাদের যোজক ইলেকট্রন সংখ্যা আমাদের কটা হবে, 2p4, তাহলে যোজক ইলেকট্রন সংখ্যা আমাদের কটা হবে, দেখো 6টা, অর্থাৎ আমাদের কিন্তু বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 6টা। তাহলে ফর্মাল চার্জ সমান দেখো 6 মাইনাস, তারপরের পয়েন্টে কি আসবে, নিঃসঙ্গ ইলেকট্রনের জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমাদের কটা আছে ক্ষেত্রে, একটা, তাহলে একটা ইলেকট্রন জোড় মানে কটা ইলেকট্রন, দুটো, তাহলে মাইনাস কত, 2, মাইনাস হাফ ইন্টু কটা আছে আমাদের বন্ধন ইলেকট্রন জোড়ের মোট সংখ্যা। দেখো একটা বন্ধন ইলেকট্রন জোড় কটা আছে, দেখো একটা, দুটো, তিনটে, তাহলে মোট আমাদের এক একটা বন্ধন মানে কটা করে ইলেকট্রন, দুটো করে ইলেকট্রন, তাহলে 2, 2 4 আর 2 6, হাফ ইন্টু 6, তাহলে কত আসবে দেখো 6 মাইনাস 2 মাইনাস 3 সমান কত, 1। অর্থাৎ এই অক্সিজেনটার দেখো আমাদের ফর্মাল চার্জের মান কত হলো, 1। এবার দেখো যদি আমি ভাবি যে আমাদের এই অক্সিজেন পরমাণুটার ক্ষেত্রে, যদি আমি এই অক্সিজেন পরমাণুটার ক্ষেত্রে ভাবি, তাহলে দেখো আমাদের ক্ষেত্রে কী হবে, তাহলে এইটারও ক্ষেত্রে কী হবে, দেখো আমাদের যে বহিস্থ কক্ষের যোজক ইলেকট্রন সংখ্যা আমাদের কটা হবে, 6টাই হবে। তাহলে 6 মাইনাস, এরপর দেখো আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কটা আছে আমাদের, 4টে, 4 মাইনাস দেখো আমাদের কি এসছে, এ বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা দেখো কটা আছে, দুটো বন্ধন আছে, তাহলে 4টে, 6 মাইনাস হাফ ইন্টু 4, তাহলে দেখো আমাদের কত পাবো, তাহলে 6 মাইনাস 4 মাইনাস 2, তার মানে এই ক্ষেত্রে আমাদের কত আসবে, দেখো 0 চলে আসবে। এর ক্ষেত্রে ফর্মাল চার্জের মান কত আসবে, এইটার ক্ষেত্রে ফর্মাল চার্জের মান 0। এবার এইটার ক্ষেত্রে যদি আমরা আসি, এইটার ক্ষেত্রে অনুরূপভাবে দেখো এইটার ক্ষেত্রে, তাহলে এই 3 নম্বর অক্সিজেন ফর্মেট মানে O3টার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আসবে দেখো বহিস্থ কক্ষের সংখ্যা কটা, 6টাই আছে। এবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা দেখো আমার কটা আছে, 3 জোড়া, তাহলে আমার 6টা, মাইনাস 6 মাইনাস বন্ধন ইলেকট্রন জোড় কটা আছে, একটা, অর্থাৎ দুটো ইলেকট্রন, তাহলে হাফ ইন্টু 2, তাহলে 6 মাইনাস 6 মাইনাস 1, তার মানে কত, -1। অর্থাৎ দেখো আমাদের 3টে যদি অক্সিজেন পরমাণুকে এখানে দেখি, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জের মান কত হলো, 1, এইটার ক্ষেত্রে কত হলো, 0, এইটার ক্ষেত্রে হলো কত, -1। দেখো মোটামুটি বোঝা গেল ফর্মাল চার্জটা। পরের ক্লাসে আমরা ফর্মাল চার্জে আরও 2-একটা উদাহরণ করাবো এবং পরের টপিকস নিয়ে আমরা আলোচনা করব।